যাদের নাম করা হয়ে যাচ্ছে তারা পোস্টগুলো যেরকম করছে, এই ধরনের পোস্ট করছে, সে সি বিচে ঘুরতে যাচ্ছে, আজকে মালয়েশিয়া ট্রিপ, কালকে সিঙ্গাপুর ট্রিপ, এগুলো তো তারা পোস্ট করছে। কিন্তু কখনো কি আপনি দেখেছেন যে এরকম পোস্ট যে রাস্তায় একটা অনাহারে একটা শিশু, তাকে কটা খাবার দিয়েছে, সেই সব ব্যক্তিদের মানে সমাজের জন্য কিছু ভালো উন্নয়নমূলক কিছু কাজ করা, মানে যাদের দেখে আমরা মোটিভেট হতে পারবো। আমরা তো নরমাল মানুষ, মানে নরমাল শ্রেণীর মধ্যে, সাধারণ শ্রেণীর মধ্যে আমরা বিলং করি। আমরা তো তাদের দেখে মোটিভেট হবো। তাদের কাজের মানে এমন কোন ধরন আমরা দেখতে পাচ্ছি না যেটা আমাদের মোটিভেট করে। উল্টো কি তাদের ওই স্ট্যাটাস দেখে আমরা ডিমোটিভেট হচ্ছি। তারপর ভাবুন একজন সিঙ্গার, সে শিকাগো গেছে গান করতে, গান করে এসে সে পোস্ট করে দিল শিকাগো ট্যুর ইজ ভেরি নাইস। কিন্তু এটা দেখে আমার কি লাভ আছে? তার শিকাগো ট্যুর কি হলো? আমি তো ভাববো আমি তো শিকাগো যেতে পারি, তাতে কি আমার কোনো লাভ হচ্ছে? এই ধরনের জিনিসগুলো হচ্ছে। একদমই আপনি যে এই কথাগুলো বললেন, সত্যি এটা খুব অবাক করে এবং আলোচনার একটা বিষয়। এই যে বড় বড় মানুষগুলো ধরুন তারা শো অফ করছে, গান করছে বিদেশে গিয়ে, তো তাতে করে লাভ কি হচ্ছে? আপনারাই বলুন, আমাদের সমাজের জনকল্যাণের কি কাজে আসছে? সেটা কোনো কি উপকারে আসছে? কটা মানুষকে তারা মানে সঠিক পথে চালিত করছে, সঠিক শিক্ষায় চালিত করছে? কোনো উপকারে সেটা আসছে না কিছু, কিন্তু তাদের মানে পার্সোনাল ইন্টারেস্টে তারা শো অফ করে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজের জনকল্যাণে, আপনার আমার প্রত্যেকের উপকারে, মানসিক ভাবে তাকে সঠিক একটা গাইডেন্স দিতে তো কোনো তাদের কাজে আসছে না, উপকারে আসছে না পোস্টগুলো। বরং একদমই সেই পোস্ট থেকে ডিমোটিভেশন হয়ে মানুষের এক্সাম্পল এরকম হয়ে যাচ্ছে। আর দেখুন, সে যখন একটা পজিশনে পৌঁছাতে পেরেছে, সে হচ্ছে কি ইয়দের মানে সমাজের কাছে সে একজন আইকন, একদম তাকে লাখ লাখ লোক ফলো করবে। একদমই একটা বিষয় বলতে ভালো, আপনি জানেন যে সচিন তেন্ডুলকরকে একবার একটি মদের কোম্পানি সেই সময়কার আমলে কয়েক কোটি টাকা অফার করেছিল মদের বিজ্ঞাপন দেওয়ার জন্য, কিন্তু সচিন তেন্ডুলকর কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি। কেন করেনি? কারণ সে একটা কথাই বলেছিল দেশের যুবকরা আমার ইমেজটা কি আছে, আর ইমেজ না, সে শুধু বলেছিল যে দেশের যুবকরা আমাকে ফলো করে, মানে সে হচ্ছে তাদের কাছে আইকন। সে যেটা করবে আমি মানে সে ভেবেছে আমি যেটা করব আমাকে আমার দেশের লোকরা যেটা ফলো করবে, তার জন্য সে কিন্তু সেটাই করে। কিন্তু আজকের দিনে সেই মূল্যবোধের অভাব আমাদের সব জায়গায় দেখা যাচ্ছে। আমরা যাদের আগে আজকে আমাদের যারা ছোটরা, ছোট ভাই, যারা ভাইয়ের মতো, এই ভাবুন না, যারা এই 17-18-19 বছরের ছেলে, তারা যাদের আইকন ভাবছে, তাদের মধ্যে সেই মূল্যবোধ না। শাহরুখ খানের দেখুন সারা পৃথিবীতে কত ফ্যান, কিন্তু শাহরুখ খান যে ধরনের অ্যাড করছে, যে ধরনের জিনিসের বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু সে কিন্তু সেই বিজ্ঞাপনটা করার আগে একবার ভাবছে না যে যাদের জন্য আজকে সেই পজিশনে ও আসতে পেরেছে। কারণ আজকে তাদের ভালোবাসাতেই সে আজকে শাহরুখ খান তৈরি হয়েছে। তার প্রতি সে কি করে এই যে মূল্যবোধটা, যে আমি যাদের জন্য আজকে তৈরি হয়েছি আমি তাদের ক্ষতি করবো না, এই মূল্যবোধের অভাব থেকেই তো সে জিনিসটা করতে পারছে। একদমই তাই, আজকে আমরা যাদেরকে আমাদের নিজেদের আইকন ভাবছি তাদের মধ্যেই মূল্যবোধের অভাব। তারা দেশকে কি শেখাবে? কারণ তাদের মধ্যে সেই শিক্ষাবোধ নেই, তাদেরই সেই শিক্ষা নেই, তারা তো শিক্ষিত করতে পারবে না। আপনি কি গাইডেন্স দেবেন, মানে আজকের ডেটে একটা সুস্থ স্বাভাবিক সমাজ চালাতে গেলে যদি মূল্যবান কিছু গাইডেন্স আপনি দিয়ে দেন? প্রথমত হচ্ছে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি সবাইকে বলি, যেমন আপনারা নিশ্চয়ই ডিরোজিওর নাম শুনে থাকবেন, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। উনি একটা এরকম ব্যাপার বানাতে চেয়েছিলেন, ওনার টিমটার নাম ছিল ইয়াং বেঙ্গল, ঠিক আছে? ইয়াং বেঙ্গলে উনি যেটা বলেছিলেন, কিন্তু ওনার স্টুডেন্টরা ঠিক তার উল্টোটা বুঝেছিল। উনি বলেছিলেন যত এরকম কুসংস্কার আছে সেটাকে ভাঙার চেষ্টা করো। মানে আমি আগে গল্পটা কেন বলছি, যাতে আমি যে ব্যাপারগুলো বলছি সেগুলো না লোকে আবার ভুল ব্যাখ্যা না করে। তো ওনার যারা স্টুডেন্ট ছিল, দক্ষিণারঞ্জন মিত্র বা আরো যারা কি প্যারিচাঁদ সরকার, এরকম ওনারা কি করতেন, ব্রাহ্মণরা যখনই বলেছেন যে কুসংস্কার ভাঙতে, এবার গরুর মাংস খাওয়ায় না কেন হিন্দুরা, যেন ব্রাহ্মণ দেখলেই গরুর মাংস ছুঁড়ে মারে, মানে ব্যাপারটা খুব এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছিলেন। তো সবাই এবার ওনার নাম, আমি বলছি ওরকম এক্সট্রিম লেভেলে না ভেবে যদি আমরা সিম্পল ব্যাপারটা ভাবি এই ডিরেকশন থেকে, সেখানে আমি কয়েকটা পয়েন্ট বলতে পারি। নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে
একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি সোনার পালঙ্কে শুয়ে থাকুন, কিন্তু সোনার পালঙ্কের প্রতি কোনো মোহ রাখবেন। যে কোনো জিনিস থেকে অ্যাটাচমেন্টটা খুব খারাপ জিনিস, যে কোনো জিনিস। ধরুন আজকে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো, আমি যখন কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করি, সে যে কোনো রিলেশনে যায়, আমি জানি এই বন্ধুত্ব একদিন থাকবে, সেটা যে কোনো কারণেই হতে পারে। সেটা হচ্ছে ধরুন লাইফ লংও থাকলো, একটা টাইম হয়ে গেল সে মারা গেল বা আমি মারা গেলাম, এটাও তো দিচ্ছে। এক্সপেকটেশন রাখবেন, কারণ গৌতম বুদ্ধ হয়েছেন ওনার ফার্স্ট একটা কাজ, যে সেটাই একটা এক্সপেকটেশনের জায়গা থেকে, যে উনি দেখেছেন যে এক্সপেকটেশন মানুষকে অনেক কষ্ট দেয়। ধরুন আমি যে কাউকে যদি কোনো একটা হেল্প করছি, তার এগেনস্টে যদি আমি কিছু মনে করি, আরে আমি কলা দিলাম তোর থেকে মূল্য পাবো, যেই আমি কিছু পাবো না, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে দিলি না তো, নেক্সট টাইম আয় দেখে নেবো। তাহলে এই যে ভিতর, তাহলে কিন্তু আমি যদি ওর কাছে কোনো এক্সপেকটেশন না নিই, আমি ইজিলি পাশ কাটিয়ে হাসতে বেরিয়ে যাবো। তো এক্সপেকটেশন ছাড়া কোনো কাজ, যারাই এক্সপেকটেশন রেখে কোনো কাজ করে তারা লাইফে কখনো হ্যাপি থাকে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এক্সপেকটেশন আমাদের মাথায় তৈরি হয়, প্রচন্ড চেষ্টা করলেও কেউ আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না। মানে আমি যদি মনে করি আমার সন্তানরা আমার একদম বাধ্য হবে, আমি যা বলবো তাই হবে, আমার স্ত্রী আমাকে ছাড়া আর কাউকে পছন্দ করবে না, হয় না। এই যে ব্যাপারটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, মানে বাস্তবটাকে বাস্তবের চোখ থেকে দেখলে বিপদ অনেক কমে যাবে। তো আমরা খুব একটা মায়ার মধ্যে থাকি, আমরা মনে করি আমাদের যে একটা নিজস্ব জগৎ রয়েছে তার মধ্যে থাকি, তো ওটাতে না থাকা ভালো। এক্সপেকটেশন রাখবেন না, খুব প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক একদম। এটা গেল একটা পার্ট, এটা আমার কাছে ফার্স্ট যেটা আমি বললাম যে যদি কোনো রকম সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে কতগুলো জিনিস আমাদের ওই যে গীতাতেও বলেছে বা অনেক জায়গাতে বলে থাকে যে ষড়ঋতু বলে না, মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমাদের কিছু সবকিছু দেখবেন একটা পজিটিভ আর নেগেটিভ থাকে। যেরকম আমাদের ইমোশনেরও পজিটিভ ইমোশন আছে, নেগেটিভ ইমোশন। তো বেসিক্যালি পজিটিভ ইমোশন গুলোকে বাড়ানোর চেষ্টা করা আর নেগেটিভ ইমোশন গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা। তখন আপনারা মিস্টার দিবাকর ধর এবং তপন বাবুর কিছু কথা শুনলেন। আমি তো আপনাদের কাছে ব্যাক করবই, কেননা আপনাদের সঙ্গে আমার অনেক অনেক কথা আছে, অনেক কথা। কেননা আপনারা আমাকে এত এত কোয়েশ্চেন করেছেন, সেগুলো তো আমাকে অ্যান্সার করতেই হবে, তাই না? আমি আমার কথায় তো খুব তাড়াতাড়ি ব্যাক করব, কিন্তু তার আগে চলুন আজকে একটু দেখি ব্রহ্মকুমারী সিস্টার শুভশ্রী উনি আগের এপিসোডে রাজযোগা মেডিটেশন কোর্স নিয়ে কিছু আলোচনা শুরু করেছিলেন, যেটা 7 days কোর্স ব্রহ্মকুমারীজ সেন্টার্স যেখানে যেখানে আছে করানো হয়, এটা ফ্রি অফ কস্ট। এবং ডে 1-এ কি করানো হয় সেটা উনি শুরু করেছিলেন আগের এপিসোডে, যে মন বুদ্ধি সংস্কার এটা কি এবং তার বিষয়ে উনি কিছু বলেছিলেন। আজকের এপিসোডে আমরা ওনার কাছ থেকে আরো কিছু কথা জানতে পারবো এই রাজযোগা মেডিটেশন কোর্সের ওপর। তাহলে চলুন আজকে আমরা ওনার আলোচনাটা আগে দেখিনি, শুনে নি, তারপর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমি ডিটেলে যাচ্ছি না, কোর্স যখন করবে 7 days কোর্স যখন করবে তারা ডিটেলসে সব বোঝানো হবে তাহলে আমাদের। এই টুতে আমাদের শেখানো হয় যেটা সুপ্রিম ফাদার এবং পরমধাম বাবা, পরম অলমাইটি অথরিটি ওখানে পরমধামে থাকেন, এবং আমরাও আমাদের রোল প্লে, পার্ট প্লে, আমাদের ড্রামা, এটা আমরা ড্রামা যেটা স্টেজ বলা হয়, এটা পারফর্ম করতে এসছি আমরা, আমাদের পার্ট প্লে করে আমরা পরমধামে আগে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা থার্ড ডে, ডে 3 যে ক্লাসটা করানো হয় সেটা হচ্ছে যে এই পরমপিতা পরমাত্মা শিবের, যেটা আমরা বললাম যে 7টা গুণ আর 8টা শক্তি আছে। কি কি সেটা? 7 যেটা 7টা যে গুণ আছে যেগুলোর মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে সেগুলো, এই 7টা গুণ আমরা আমাদের মধ্যে ইমাজ করব থ্রু মেডিটেশন। সেই গুণগুলো কি? সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, প্রেম আর শক্তি। এই 7টা গুণ আছে, সেগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু আজ হারিয়ে গেছে। সেই জন্য মেডিটেশনের মাধ্যমে বাবার সঙ্গে কানেক্ট করে সেই গুণগুলো আমাদের ভিতরে জাগৃত করে তুলব। এখানে যেটা আপনি বাবা বলছেন, মানে সেটা সেই নিরাকার যে হ্যাঁ শিব বাবা যেটা বলছি, মানে পরমাত্মা, ওই প্রসঙ্গে পরে আসছি। হ্যাঁ, আর যেটা বাবার পরমাত্মার যেটা 8টা শক্তি আছে সেগুলো হচ্ছে পাওয়ার টু উইথড্র, পাওয়ার টু কোঅপারেট, ফেস, জাজ, ডিসক্রিমিনেট, অ্যাকোমোডেট, টলারেন্স এন্ড প্যাক আপ। টলারেন্স না প্যাক আপ। হ্যাঁ, এবার এইগুলো ডিটেইলে তো যেতে গেলে না, আমি জাস্ট শর্টে বললাম এগুলো সমস্ত কিছু উইথড্র, পাওয়ার টু কোঅপারেট,
Okay. Power to face, Power to face. face. Power to judge, power to discriminate, power to accommodate, power to tolerance, and power of pack up. Power to pack up. তো এইগুলো যখন আপনারা 7 ডে কোর্স যখন করবেন, এইগুলো আপনাদের ডিটেইলে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল আমরা ডে 3 তে। আচ্ছা। আচ্ছা, এবার ডে 4 এ যেটা বলছে যে ল অফ কর্মা, সরি আমি এটা আগে ভুলে করেছি, না 5th ডে হবে না, ডে 4 এ ল অফ কর্মা মানে করানো হয় যে আপনার কর্মের উপর ফোকাস করবেন, আপনার কাজের উপর ফোকাস করবেন, আপনি কিভাবে কাজ করছেন। আর এই বেসিসে কিন্তু যে প্রারব্ধ যেটা বলছেন, এই আমরা এখন কি কাজ করছি তার রেজাল্ট কিন্তু আমরা এই জন্মে না পেলেও আমরা কোনো এক জন্মে কিন্তু সেই রেজাল্টটা পেতেই হবে।